নমস্কার, ভৌতিক কাহিনীর থেকে আমি ইস্পিতা। আজকের এপিসোডে শুনবেন অমিত প্রামাণিকের লেখা পেতনি। শুরু হচ্ছে আজকের গল্প। নতুন বাড়িতে আমরা আজ সপরিবারে এলাম। আমার বাবা পূজাপাঠ কুসংস্কারে বিশ্বাসী নয়, তাই পুজো না করে গৃহপ্রবেশ করতে হলো। আমাদের বাড়িতে আমরা 6 জন, বাবা মা দাদু ঠাকুমা, আমার ভাই নব আর আমি বিকাশ। আমার দাদু পুলিশ কনস্টেবল ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, আর বাবা হাইকোর্টে উকিল আছেন। আমাদের আগের বাড়ি বহরমপুরে ছিল। বাবার অসুবিধার জন্য এই বাড়িটা কেনা। দত্তপুকুর থেকে আধ ঘন্টা দূরত্বে এই বাড়িটার সন্ধান বাবা তার বন্ধুর কাছ থেকে পায়। বাইরে চলে যাওয়ার কারণে বাড়ির মালিক বিক্রি করতে চান। খুব কমেই এই দোতলা বাড়িটা পেয়েছিল বাবা, তাই হাতছাড়া করতে চায়নি। তাই আজ এখানে। পরিবেশটাও ভালো, আশেপাশে বাড়িঘর অনেকটাই দূর দূরে, চারপাশে গাছে ভর্তি। আমার তো খুবই ভালো লাগছিল। একটা আওয়াজে ঘুম ভেঙে যায় রাতে। আবছা চোখে দেখলাম ভাই জানলার সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে। এই ঘরটা দোতলায়, আমি আর নব একসাথে থাকি। কি হলো? লাইটের সুইচটা টিপলাম, খাটের পাশেই ছিল। দেখি নব দাঁড়িয়েছিল, কেমন যেন আচমকা কোনো কিছুতে ধরা পড়ে যাওয়ার মতন করে ঘুরে দাঁড়ালো। আমি বললাম, কিরে কি করছিস ওখানে অন্ধকারের মধ্যে? ভাই বলল, কিছু না, এই বাইরে দেখছিলাম। ঠিক আছে, ঘুমিয়ে পড়, অনেক তো রাত হলো। নতুন জায়গাতে এমনিতেই তাড়াতাড়ি ঘুম আসে না। নবর পরের মাস থেকে স্কুল শুরু হবে, আর আমার কলেজও। তাই এই মাসটা বাড়িটায় ভালো করে সময় কাটিয়ে নিতে পারবো। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসার সাথে সাথে মা বলল, মানলাম কাল অনেক জার্নি হয়েছিল, তা বলে টিভিটাও বন্ধ করতে পারলি না? আমি তো যেন আকাশ থেকে পড়লাম। আমার ঠিক মনে আছে, টিভি বন্ধ করে তারপরই তো ঘুমোতে গেছিলাম। তাও চুপ করে থাকলাম, ভুল তো হতেই পারে। সারাটা দিন বাড়ির আশপাশটা দেখলাম, কিন্তু একটা জিনিস খুবই অস্বাভাবিক লাগছিল। এত গাছ থাকা সত্ত্বেও একটিও পাখি নেই। দূরের গাছগুলোতে বসলেও এই বাড়ির আশেপাশে একদমই নেই। সন্ধ্যার পর যেন বাইরের থেকেও বেশি অন্ধকার এই বাড়িতে, প্রয়োজনের থেকেও বেশি থমথমে পরিবেশ। রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম। ঘরের লাইটটা জ্বালানোর সাথে সাথে মনে হলো কেউ যেন জানলার থেকে সরে গেল। একটু ঘাবড়ে গেলাম, চোর নয় তো? সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দেখলাম না, কেউ নেই। তাহলে হয়তো মনের ভুল হবে। নবকে ঘুমোতে বলে আমিও ঘুমিয়ে পড়লাম। একটা হাসির আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে গেল। না, নব তো ঘুমিয়ে আছে। তাহলে ঘুমের ঘরে ভুল শুনেছি হয়তো, তাই আবার ঘুমিয়ে পড়লাম। সকালে চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। গিয়ে দেখি রান্নাঘরের সব কিছু ছড়িয়ে আছে। দুটো বালতির জলও মেঝেতে ছড়ানো, মশলাপত্তর আটা সব ছেড়ানো ছটানো। আটার ওপর একটা পায়ের ছাপ দেখলাম, যেটা আমার সামনেই আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি কাউকে কিছুই বললাম না, কারণ যা অবস্থা এখন আমার কথা না বুঝেই আবার বকাঝকা দেবে। কিন্তু এটা বুঝতে পারলাম যে আমি ভুল নয়। রাতে ঘুম আসছিল না, কথাগুলো মনে পড়ছিল। একটা আওয়াজে ঘুরে দেখি ভাই দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, আর কাকে যেন ইশারায় চুপ করতে বলছে। আমিও পিছন পিছন গেলাম। হঠাৎ ভাইকে আর দেখতে পেলাম না। খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে এলাম। না তো, এখানে তো দেখতে পাচ্ছি না। কই ও? এদিক সেদিক দেখতে দেখতে ভাইয়ের হাসির শব্দ পেলাম। তাকিয়ে দেখি
ছাদের পাঁচিলের ওপর দাঁড়িয়ে আছে সে। আমি জোরে চেঁচালাম, নেমে পড় ভাই, শিগগিরই নেমে পড়, পড়ে যাবি। সে শুধু আমার দিকে একবার হাসি মুখে তাকালো। আমার সারা শরীরে একটা হিমের হাওয়া বয়ে গেল। মনে হলো এবার নব লাফ মারলো বলে। আমি ভাই ভাই বলতে বলতে ছুটে গেলাম। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে। মা বাবা, দাদু ঠাম্মা সবাই আমার পাশে। আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। মা জিজ্ঞেস করলেন, কিরে, কাল রাতে তোর কি হয়েছিল? কেন এত জোরে জোরে চিৎকার করছিলিস? আর যখন আমরা বাইরে বেরালাম তখন দেখলাম তুই পেছনের আম গাছটার নিচে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমার মনে পড়ে গেল কাল রাতের কথা। ভাইকে পড়তে দেখে আমি দৌড়ে গেলাম পিছনের দিকে। হঠাৎ মনে হলো কেউ যেন ধাক্কা দিল আর আমি পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই আমার। মায়ের আওয়াজে ভাবনার থেকে বেরালাম। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার কথাগুলো শোনার জন্য। আমি কাল রাতের সব কথা বললাম। বাবা শুনে রেগে আমাকে একটা চড় কষিয়ে দিল আর বলল, নেশা করা হচ্ছে? নেশার কথা লুকোনোর জন্য এইসব ভুজরুকি গল্প শোনানো হচ্ছে? আর ভাইয়ের নামে এরকম মিথ্যে কথা বলা হচ্ছে? ছি ছি বিকাশ, তোর থেকে এটা আশা করিনি। নিজের দোষ ঢাকতে এই ছোট্ট ভাইয়ের মৃত্যুর কথা বলছিস? এতক্ষণ ভাইকে দেখিনি, দেখে আমি যে কি খুশি হলাম ঠিক বোঝাতে পারবো না। বিছানার থেকে উঠে গিয়েই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলাম। বাবা বলল, ন্যাকামিটা বন্ধ কর, বলে ঘর থেকে বেরিয়ে গেল। আচমকা ভাই কানের কাছে অদ্ভুত গলায় বলে উঠল, আর মাত্র একটা দিন, তারপর তোর ভাই আমার সাথে সারা জীবনের মতো চলে যাবে। তুই আমার ভাই না, বলে আমি ভাইকে জোরে ধাক্কা দিলাম। দাদু ধরে ফেললেন বলে, নইলে ও টেবিলে এক ধাক্কা খেত। মা, দাদু, ঠাকুমা সবাই একসাথে আমাকে বকা দিল। আমি ভাইয়ের কথাটা বলতেও কেউ বিশ্বাস করলো না। সবাই ভাইকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় নব আমার দিকে তাকালো হিংস্র চাহিনি নিয়ে, আর তার সাথে একটা নিষ্ঠুর হাসি। আমি ভাবতে লাগলাম, এই 10 বছর বয়সে কোনো বাচ্চা এতটা হিংস্র কি করে হতে পারে? আজ আমি ঘরে একা। নব দাদু ঠাকুমার সাথে ঘুমোচ্ছে। আজও আমার আর ঘুম নেই। হঠাৎ দরজা খুলে কেউ যেন ঘরে ঢুকলো। আমি চেঁচাবো এমন সময় আমার মুখটা চেপে ধরে, চেঁচাবি না, আমার সাথে চুপচাপ চলে আয়। দাদু আমাকে তার সাথে আমাদের ছোট্ট ঠাকুর ঘরটায় নিয়ে গেলেন। ঠাকুর ঘরটা মা ঠাম্মার জেদেই। ঠাকুর ঘরে ঢুকে দাদু বললেন, বিকাশ, সোনা বাবা আমার, তুই ঠিক বলেছিস, ওটা আমাদের নব না, ও অন্য কেউ। আমি যদি ঘর থেকে না বেরাতাম তাহলে আমায় মেরে ফেলতো। আমি বললাম, ঠাম্মা কোথায়? তুমি একা কেন রেখে এলে তাকে? তোর ঠাম্মার নেই রে, দাদু বলতে বলতে কেঁদে ফেললেন। আমার বিশ্বাস হচ্ছিল না। কি করে হলো? জিজ্ঞাসা করলাম। দাদু বললেন, ঘুমের ঘরে উনি আওয়াজ পেলেন রান্নাঘরে কিছু পড়ে যাওয়ার। উনি উঠে বাইরে চলে গেলেন। আবার মনে পড়ল চশমাটা নেবার কথা। ফিরে এসে দেখলাম নব ঠাম্মার গলা টিপে ধরছে। ঠাম্মা চেঁচানোর চেষ্টা করছিল, পারছিলেন না। 10 বছরের বাচ্চার শক্তির সাথে যেন পারা যাচ্ছিল না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল, আর আমি তাড়াতাড়ি করে তোকে নিয়ে এখানে এলাম। দাদু আর আমি সারা রাত ঠাকুর ঘরেই কাটিয়ে দিলাম। সকাল হলে দাদু বললেন, বিকাশ, বাইরে বেরিয়ে দূরের কারোর সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করতে হবে তোকে। যা, এখনই যা, তোর ভাইকে বাঁচাতে হবে। আমি মেন রাস্তায় পৌঁছে সবাইকে ওই বাড়ির কথা বলি। একটা লোক বলে বসে, মরতে এসেছিলে ওই বাড়িতে? ওটা মলিপেতনি রাস্তা না। কাকা, কিছু উপায় বলে দিন, আমার পুরো পরিবার সংকটে আছে।
দয়া করুন, আমি পা ধরে বললাম লোকটিকে। তিনি বললেন, চলো আমার সাথে এক্ষুনি, সিধু পণ্ডিতের ব্যবস্থা করবেন। উনি আমাকে একটা কালী মন্দিরে নিয়ে গেলেন। সেখানে গেরুয়া বসন পরা একজন বয়স্ক, ঠিক আমার দাদুর মতন, কিন্তু তার মুখমণ্ডল এক অলৌকিক তেজ ছিল, যা আমার অশান্ত হৃদয়কে শান্ত করে তুলল। পুরোহিত মশাই এক মনে পূজা করছিলেন। হঠাৎ করে পূজা থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, দাঁড়া, মায়ের আশীর্বাদ নিয়েই তোর সাথে যাচ্ছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে রে, জানি না কি করতে পারবো। আমি কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কি করে বুঝলেন যে আমি ওনাকে ডাকতে এসেছি সাহায্যের জন্য? এইসব আকাশ কুসুম ভাবছি, এমন সময় তিনিই বললেন, এত ভাবতে হবে না, মা আমায় সব জানিয়েছেন, চল আমি তৈরি। লোকটি ভয় এলো না আর। রাস্তায় যেতে যেতে সিধু দাদু আমাকে বললেন, খুব কষ্টে মারা গেছিল এই মলি পেতনি। আজ পেতনি হলেও একসময় খুব ভালো গৃহিণী আর একটা সুন্দর মা ছিল। স্বামী ভালো চাকরি করতেন, খুব সুন্দর সংসার ছিল। কিন্তু একদিন মলি, ও মলি, কি হলো শুনছো? আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো, এক্ষুনি নির্মল চলে আসবে তো। উফ, ওহ, কোথায় গেল যে কে জানে। এখানে তুমি? আর দেখো আমি সারা বাড়ি খুঁজছি। এই একদম ঢুকবে না বলে দিচ্ছি, যাও ঘরে, আমি আসছি সব গুছিয়ে। আজব ব্যাপার, তোমার স্বামী রমেন গুহ নামী কোম্পানির কার্যত চার্টার অ্যাকাউন্টেন্ট, যে ওই কোম্পানির অ্যাকাউন্টেন্টের কোনায় কোনায় ঢুকে যায়, শুধু সেটা নয়, আরও অনেকগুলো কোম্পানির, সে কি না এই সাধারণ রান্নাঘরে ঢুকতে পারবে না? এ কেমন বিচার? দেখো, তোমার কোনো কিছু নিয়ে আমি কিছুই বলি না, তো তুমিও আমার রান্নাঘর নিয়ে কিছু বলবে না। আর আমার দিদা বলতো ছেলেদের রান্নাঘরে আসতে নেই, বুঝলে খাতাবাবু? মজা করে মলি রমেনবাবুকে খাতাবাবু বলে ডাকতেন। রোজ এইভাবেই চলে সকালটা তাদের মিষ্টি খুনসুটি নিয়ে। এই নাও রেডি টিফিনটা, ঠিকমতো সময় করে খেয়ে নেবে কিন্তু, আর প্রেশারের ওষুধটা নিতে ভুলো না। মলি, একটা কথা জিজ্ঞেস করব? বলো। মনে মনে কোনো আফসোস হয় না আমাদের দুজনের মধ্যে প্রায় 15 বছরের ব্যবধান হওয়ায়? যখন আমাদের বিয়ে হলো তখন তুমি 17। আরও ভালো কাউকে পেতে পারতে এই জীবনে। আমাদের বিয়ের 12টা বছর হতে চলল। আমি কতটা বয়স্ক দেখতে হয়ে গেছি। আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে তোমার কথা ভেবে। কী সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমি কোনোদিন কিছু বলেছি? আর যেই থাকতো, তোমার থেকে আমাকে বেশি কেউ ভালোবাসতো না গো। মনে আছে, আমার রান্নায় দোষ থাকলেও তুমি ভালো বলতে। আমার জ্বর হলে তুমি সারা রাত জেগে থাকো। আমি তোমাকে খুব ভালোবাসি। দুজনের চোখ ভালোবাসার নিবরতায় ভিজে যায়। রমেন মলিকে নিজের বুকে চেপে ধরে। এমন সময় ঠকঠক করে দরজায় শব্দ হয়। কে আসলো আবার দেখি তো। রমেন গিয়ে দরজাটা খোলে। আরে এসে গেছিস, চল বেরোবো। কে, নির্মল এলে নাকি? নির্মল রমেনবাবুর ছোট কাকার ছেলে। তার সাথেই কাজ করে, ফাইল দেওয়া নেওয়া, ব্যাংকের যাবতীয় কাজ। নিজের সব কিছু নির্মলের দায়িত্বে রাখেন রমেনবাবু। নির্মল নিজের বন্ধু রাজার সাথে থাকে আলাদাভাবে। মলিকে আর তাদের 10 বছরের সন্তান ঘুমন্ত নীলকে আদর করে বেরিয়ে গেলেন। মলিও নিজের সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যায় বাড়ি ফিরে রমেন জানায় অফিসের কাজে 3 দিনের জন্য তাকে দিল্লি যেতে হবে। এই প্রথম রমেন কলকাতার বাইরে যাচ্ছে। ভীষণ মলির মন খারাপ।
3 দিন তাদেরকে দূরে থাকতে হবে এই ভেবে মলি কেঁদে ফেলল। রমেন আশ্বস্ত করে যে এটাই প্রথম আর এটাই শেষ, আর কখনো সে যাবে না। দুজন দুজনকে জড়িয়ে ধরে একে অপরের মধ্যে হারিয়ে যায়। পরের দিন সকালে রমেন বিদায় নেয়। নির্মল এয়ারপোর্টে ছাড়তে যায় দাদাকে। কোনো দরকার হলে টাকা তোলার জন্য নির্মলকে কয়েকটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে যায় রমেন। রাতে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে যাবে, ঠিক এমন সময় দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। মলি দরজার কাছে এসে জিজ্ঞাসা করল, কে? ওপার থেকে আওয়াজ এলো, আমি নির্মল বৌদি, দরজাটা খোলো একটু, দরকার আছে। মলি নির্মলের আওয়াজ শুনে দরজাটা খুলে দেয়, আর সাথে সাথে মলিকে ধাক্কা দিয়ে নির্মল আর রাজা ঘরে ঢোকে। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। এ কি করছো তোমরা? আর এত রাতে তোমরা এই অবস্থায়? কি চাও তোমরা? মলি খুব রেগেই কথাটা বলল। নির্মল যা বলল তাতে মলির পায়ের থেকে মাটি সরে গেল। তোমাকে চাই, আমাদের চাহিদা মিটিয়ে দাও বৌদি। দাদার তো বয়স হয়েছে, আমরা তোমাকে খুশি করে দেব, কেউ জানতে পারবে না। মলি এবার একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে চিৎকার করতে গেল। তখন রাজা মলির মুখটা চেপে ধরল। তারা চেষ্টা করেও মলিকে বাগে আনতে পারছিল না। সে আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এমন সময় ছোট্ট নীল বেরিয়ে আসে মা মা বলে। নির্মল দৌড়ে গিয়ে কোলে তুলে নেয় নীলকে আর তার গলা চেপে ধরে। মলি নীলকে বাঁচানোর জন্য তাদের কথা মেনে নেয়। সেদিন রাত থেকে পরের দিন ভোর পর্যন্ত তারা এক এক করে মলির ওপর অত্যাচার করতে থাকে। তারপর মলির থেকে একটা কাগজ লেখায় যে সে দুশ্চরিত্রা, রাজার সাথে তার অবৈধ সম্পর্ক, বিয়ের 2 বছর পর থেকে, আর নীল তারই ছেলে। এরপর একটা দড়ি দিয়ে মলির গলা চেপে ধরে আর নির্মল নীলের গলা টিপে। মলি ইশারায় বলতে থাকে, আমার ছেলেকে ছেড়ে দাও, কিন্তু কিছুই শোনে না। অট্টহাসি দিয়ে গলা টিপে চেপে মেরে দেয় ছোট্ট নীলকে, আর মলিকে মেরে পেছনের আম গাছে ঝুলিয়ে দেওয়া হয়। রমেন ফিরলে নির্মল বলে সে মলিকে রাজার সাথে ঘনিষ্ঠ হতে দেখেছে। রমেনকে বলে দেবে বললে সে এই পদক্ষেপ নেয়। চিঠিটা পড়ে রমেনের ভেঙে পড়ে। এই সুযোগে নির্মল রমেনের থেকে দলিলে সই করিয়ে নেয় আর তাকেও হত্যা করে। এরপর পুলিশকে ঘুষ দিয়ে কেস বন্ধ করিয়ে দেয়, কিন্তু নিয়তি থেকে বাঁচতে পারেনি। 1 মাস পরে রাজাকে তার ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর তার কিছুদিন বাদে নির্মলকে আম গাছটার নিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কত সুন্দর সংসারটা শেষ করে দিল শয়তান দুটো। ভালো হয়েছে ওদের সাথে যা হয়েছে, ঈশ্বর যা করে ভেবেই করেন। আমি মনে ভাবছি কথাগুলো। সিধু দাদু বলে উঠলেন, মলির অতৃপ্ত আত্মা তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু সে মুক্তি পায়নি। এখনো তার আত্মা কাঁদে ছেলের জন্য। তার ছেলে তো মারা গেছে, আর আমরা তো তার কোনো ক্ষতি করিনি। তাহলে আমাদের সাথে এমন কেন হচ্ছে বলুন দাদু? কারণ তোর ভাই নীলের নতুন জন্ম, আর আত্মাকে চিনেই ফেলে, তাই সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। আমার তো মনে হচ্ছিল যেন সিনেমার গল্প শুনছি। বাড়ির গেটের সামনে এসে দেখি দাদু দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ঠাম্মার কথা কাউকে বলনি তো? দাদু জানালো, না, সে কাউকে কিছু জানায়নি। বলেছে ঠাম্মার শরীরটা ভালো নেই, তাই বিশ্রাম নিচ্ছে, কেউ যেন বিরক্ত না করে। সিধু দাদু গেটের ভিতর পা দিতেই জোরে হাওয়া দিতে লাগলো, যেন আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে। সিধু দাদু কিছু একটা
করলেন তাতে হাওয়া থেমে গেল। দাদু আমাকে আর সিধু দাদুকে নিয়ে ঘরে ঢুকলেন। বাবা তো দেখেই রাগারাগি শুরু করে দিল। দাদু বাবাকে ধমক দিয়ে সিধু দাদুকে তার বন্ধু বলে পরিচয় দিয়ে চুপ করতে বললেন। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাত জোড়ো করে প্রণাম করে বসতে বললেন পুরোহিত দাদুকে। সিধু দাদু মাকে উদ্দেশ্য করে বললেন, কিরে মা, এতদিন বাদে এলাম, তোর সেই আদা চা খাওয়াবি না? মা দেখলাম খুব খুশি হয়ে বলল, এক্ষুনি আনছি কাকাবাবু। মনে হলো যেন কতদিনের চেনা, কিন্তু মা তো ওনাকে আগে দেখেইনি, কিছুই বুঝতে পারছিলাম না। সিধু দাদু আমার দিকে তাকিয়ে হাসলেন একবার। এবার নব ঘরে ঢুকলো, আবার সেই হিংস্র চাহনি, যেন আমাকে শেষ করে দেবে। সিধু দাদু উঠে নবর কাছে গেলেন এবং নবর মাথায় হাত বোলাতে বোলাতে হাতটা থামিয়ে দিয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। নব একটু কেঁপে মাটিতে লুটিয়ে পড়ল। বাবা দেখে তো চেঁচামেচি শুরু করে দিল, কিন্তু সিধু দাদু কোনো কিছুতে পাত্তা না দিয়ে জলের জগ থেকে জল নিয়ে নবর মুখে জলে ছিটে দিলেন। একটু পরেই নব উঠে বসলো, আর নব শুধু বলল, মা মা। মা আচমকাই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। নব মাকে দেখে চেঁচাতে আরম্ভ করলো, না মা না। আচমকাই মায়ের মুখ চোখের আকৃতি বদলে গেল। চুলগুলো খোলা, মুখের চামড়াগুলো ভয়ঙ্কর, চোখটা টকটকে লাল, আর কি ভয়ানকভাবে দেখছে। হঠাৎ পুরোহিত বলে উঠলেন, আমি তোকে দেখেই বুঝেছি যে তুই মলি, আর একবার পরীক্ষা করতে চেয়েছিলাম, তাই চায়ের কথা বলেছিলাম, কিন্তু তুই চেনা মানুষের মতন ব্যবহার করলি, আর আমি নিশ্চিত হলাম। মা এবার রেগে গিয়ে বলল, জেনেও কিছু করতে পারবে না তুমি, আমি নিজের ছেলেকে নিয়েই যাব। বাবা কিছু বলতে যাচ্ছিল, অমনি মা এক ধাক্কা দিয়ে ফেলে দিল বাবাকে। আমি বললাম, মা এসব তুমি কি করছো? হঠাৎ নব চিৎকার করে বলে উঠল, এ আমার মা না, এ পেতনি, মাকে মেরে ফেলেছে বাগানের পিছনে, বলে সে কাঁদতে থাকে। আমিও কান্নায় ভেঙে পড়লাম শুনে। বাবাও কিছু বিশ্বাস করে উঠতে পারছিল না। আচমকাই মলি ছুটে এসে নবকে চেপে ধরে বলল, ও ঠিকই বলেছে, তোর মা আর তোর ঠাম্মাকে আমি মেরেছি, তোর দাদু অন্ধকারে আমায় দেখতে পায়নি, এবার আমার নীলকে নিয়ে যাওয়ার পালা। সেই এক হাড় হিম করা হাসি। পুরোহিত দাদু বললেন, আমি মন্ত্র উচ্চারণ করে ওকে শেষ করে দিচ্ছি, আমার সাথে কাউকে দাঁড়িয়ে এই কাসরটা বাজাতে হবে। আমি এগোচ্ছিলাম, কিন্তু দেখলাম দাদু হাতে নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে, আর পুরোহিত মন্ত্র উচ্চারণ শুরু করেছেন। মলিপেত্তির রাগে আরও ভয়ঙ্কর হয়ে উঠল, ঘরের সব কিছু ছুটতে আরম্ভ করলো। দুই দাদুর মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, কিন্তু আঘাত এর পরেও থামলো না। এবার আর মলি সহ্য করতে পারলো না, তাই একটা প্রাণ আর ঘরটাকে শেষ করে যাবে বলল। আমি অবস্থা বেগগতি দেখে দাদুর হাত ধরে টেনে বাইরের দিকে পালাতে যাব, হঠাৎ দাদু আমাকে ধাক্কা দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। শুধু একটা আর্তনাদ, আর সব শেষ। পুরো বাড়িটাই ধূলিসাৎ হয়ে গেল। পড়ে রইলাম শুধু আমি আর বাবা আর নব। আমাদের জীবন বাঁচাতে সিধু দাদু আর দাদু দুজনেই প্রাণ দিয়ে দিলেন। এরপর বাবা ঠাকুর পূজা আর অলৌকিক এই দুটোকেই মানা শুরু করলেন। এখানেই শেষ হলো আজকের গল্প পেতনি। এরকম আরও ভয়ঙ্কর গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে গল্প ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান।